হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টার, অর্থাৎ এই থার্ড সেমিস্টারে তোমাদের যে পরিবেশবিদ্যা বিষয় রয়েছে, এই পরিবেশবিদ্যা বিষয়ের প্রথম অধ্যায় বাস্তুবিদ্যার নীতি। এই বাস্তুবিদ্যার নীতি থেকে সেরা প্রথম 50টি প্রশ্ন, যেগুলি তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে রয়েছে এবং তোমাদের এই বছরের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট, সেই সংক্রান্ত 50টি প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। তো প্রথমে দেখে নিই তোমাদের জন্য সেরা 50টি প্রশ্ন কোনগুলি রয়েছে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, অটো ইকোলজি শব্দের অর্থ কী? অপশান এ বাস্তুবিদ্যার অধ্যয়ন, একটি জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়ন এবং অনেকগুলি জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়ন। কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, একটি জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়ন। এখানে আমি যদি তোমাদেরকে 4টি করে অপশান বলি তাহলে কিন্তু ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই শুধুমাত্র এখানে আমি তোমাদেরকে প্রশ্নটি বলবো এবং সেই সাথে সাথে কিন্তু উত্তরের যে অপশানটি রয়েছে সেই উত্তরের অপশানটি জানিয়ে দেব। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, একটি প্রজাতির জীবগোষ্ঠীর সঙ্গে তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক সম্বন্ধীয় আলোচনাকে কি বলে? এটিকে বলে অটো ইকোলজি। এখানে বানানটা ভুল আছে, তোমরা সঠিক করে নেবে। 3-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, ইংরেজি শব্দ সিন কথার অর্থ কী? অপশান এ একসঙ্গে। তারপর 4-এর দাগে রয়েছে বায়োস্ফিয়ারের গঠনগত এবং কার্যগত একক কী? বায়োস্ফিয়ারের গঠনগত কার্যগত একক হলো ইকোসিস্টেম। তারপর 5-এর দাগে কোন বিজ্ঞানী সর্বপ্রথম বায়োম শব্দটি ব্যবহার করেন? সর্বপ্রথম বায়োম শব্দটি ব্যবহার করেন ফ্রেডরিক ই ক্লেমেন্টস। তারপর 6-এর দাগে রয়েছে বৃহত্তম স্থলজ বায়োমের নাম কী? বৃহত্তম স্থলজ বায়োমের নাম হলো তৈগা বায়োম। তারপর 7-এর দাগে রয়েছে দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থল বা সংযোগস্থলকে কি বলে? এটিকে বলে ইকোটোন। অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। তারপর 8-এর দাগে রয়েছে রুশ ভাষায় তৈগা শব্দের অর্থ কী? রুশ ভাষায় তৈগা শব্দের অর্থ হলো বরফাবৃত বনাঞ্চল। এখানে সঠিক উত্তর হবে অপশান সি। 9-এর দাগে পৃথিবীর ক্ষুদ্রতম মরুভূমি কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম মরুভূমি হলো কার্কুস মরুভূমি। এটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর 10-এর দাগে রয়েছে মরু অঞ্চলের উদ্ভিদদেরকে কি বলা হয়? মরু অঞ্চলের উদ্ভিদদেরকে বলা হয় জেরোফাইট। এবং সেই সাথে সাথে এখানে প্রত্যেকটি ফাইট, অর্থাৎ কোন অঞ্চলের উদ্ভিদকে কী ধরনের ফাইট নামে পরিচিত, সেটাও কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। 11-এর দাগে রয়েছে ব্ল্যাক মাম্বা কোন বায়োম অঞ্চলে দেখা যায়? ব্ল্যাক মাম্বা দেখা যায় প্রধানত মরুভূমি বায়োমে এবং অনেক সময় দেখা যায় ক্রান্তীয় তৃণভূমিতেও মাঝে মধ্যে লক্ষ্য করা যায়, তবে 99% কিন্তু তোমাদের এই মরুভূমিতেই দেখা যায়, তাই এখানে সঠিক উত্তর হবে মরুভূমি বায়োম। এরপর 12-এর দাগে রয়েছে বিভিন্ন প্রজাতির বিরুৎ এবং গুল্ম খর্বাকার বৃক্ষজাতীয় উদ্ভিদ গোষ্ঠীকে নিয়ে গঠিত বায়োমকে কি বলে? সঠিক উত্তর হবে তৃণভূমি বায়োম। অপশান বি। তারপর 13-এর দাগে অবস্থান ও প্রকৃতি অনুযায়ী তৃণভূমির বায়োম কত প্রকারের? অবস্থান ও প্রকৃতি অনুযায়ী তৃণভূমির বায়োম কিন্তু প্রধানত 2 প্রকার। অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। তারপর 14-এর দাগে পম্পাস তৃণভূমির কোন মহাদেশে দেখা যায়? পম্পাস তৃণভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকায়। 15-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, অস্ট্রেলিয়া তৃণভূমি কী নামে পরিচিত? অস্ট্রেলিয়া তৃণভূমি অপশান বি ডাউন্স নামে পরিচিত। তারপর ভেল্ড একটি আফ্রিকান শব্দ, এর অর্থ কী? এই সংক্রান্ত প্রশ্ন PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে প্রচুরবার এসছে, তাই এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করতে হবে। এখানে সঠিক উত্তর হলো উন্মুক্ত তৃণভূমি। অপশান সি হবে সঠিক উত্তর। তারপর 17-এর দাগে রয়েছে নীলগাই। এই নীলগাই কোন বায়োম অঞ্চলে দেখতে পাওয়া যায়? মনে রাখবে নীলগাই কিন্তু অবশ্যই তোমাদের সাভানা তৃণভূমি বায়োমে দেখতে পাওয়া যায়। তারপর 18-এর দাগে অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকা কোন বায়োমের অন্তর্গত? নাতিশীতোষ্ণ বায়োমের অন্তর্গত। 19-এর দাগে রয়েছে নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরি নামে পরিচিত। এরপর 20-এর দাগে রয়েছে ইউরেশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? এই ইউরেশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি সবসময় মনে রাখবে স্টেপস নামে পরিচিত। অপশান এ হবে সঠিক উত্তর। তারপর 21-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি নাতিশীতোষ্ণ বায়োমের অন্তর্গত গুল্ম জাতীয় উদ্ভিদ? এখানে সঠিক উত্তর হবে
এরাগ্রোস্ট্রিস, এটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আরও একটি প্রশ্ন যেটা তোমরা ছোট থেকে পড়ে এসছো, পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অরণ্যকে? পৃথিবীর ফুসফুস বলা হয় অপশান সি অ্যামাজন রেন ফরেস্টকে। তারপর 23-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় কোন ধরনের বায়োম দেখা যায়? দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় সবসময় মনে রাখবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায়। অনেকেই আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করেছো যে স্যার এই যে প্রশ্নগুলো এর পিডিএফ দিন। অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে চেক করবে, এর কিন্তু পিডিএফ আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দেব। এরপর 24-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, প্রদত্ত বনভূমির কোনটি উষ্ণ ও আর্দ্র বৈশিষ্ট্যযুক্ত? এখানে 24-এর দাগে সঠিক উত্তর হবে ট্রপিক্যাল রেন ফরেস্ট। এই সংক্রান্ত প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপর 25-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, ভারতের কোথায় সর্বাধিক প্রজাতির উপস্থিতি লক্ষ্য করা যায়? ভারতের সর্বাধিক প্রজাতির উপস্থিতি লক্ষ্য করা যায় মেঘালয়ে। তারপর 26-এর দাগে রয়েছে, নিচের কোনটিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নাতিশীতোষ্ণ অরণ্য নামে পরিচিত? পৃথিবীর দ্বিতীয় নাতিশীতোষ্ণ অরণ্য হল চিলির ভালদিভিয়ান। তারপর 27-এর দাগে রয়েছে, ইকোলজি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ নিয়ে তৈরি? একটা তো বলে দেওয়া রয়েছে লজস, আর একটা হলো ওইকোস, অর্থাৎ এখানে সঠিক উত্তর হলো অপশান সি। তারপর 28-এর দাগে রয়েছে, ইকোলজি শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ইকোলজি শব্দটি এসেছে কিন্তু তোমাদের অপশান এ ইকোলজি, অর্থাৎ এই বানানটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। তারপর 29-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, সেই 29-এর দাগের প্রশ্নটি হলো, বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের ক্ষুদ্রতম একক কী? বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের ক্ষুদ্রতম একক হলো জীব। তারপর 30-এর দাগে, জীবজগতের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কী? সঠিক উত্তর হলো প্রজাতি। তারপর 31, বাস্তুতন্ত্রের কোনো জীবের অবস্থান ও ভূমিকাকে কি বলে? সঠিক উত্তর হলো ইকোলজিক্যাল নিচ। তারপর 32-এর দাগে রয়েছে, নির্দিষ্ট জড় উপাদান দ্বারা গঠিত নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশকে কি বলে? সঠিক উত্তর হলো বায়োটোপ। তারপর 33-এর দাগে রয়েছে, অগভীর সমুদ্রে যেখানে সূর্যালোক প্রবেশ করে এমন এলাকায় গড়ে ওঠা বাসভূমিকে ড্যাশ বাসস্থান বলা হয়। এখানে সঠিক উত্তর হবে তোমাদের, যেহেতু 33-এর দাগে, সেটি সঠিক উত্তর হবে ফটিক। তারপর 34-এর দাগে, নদ নদীর বাস্তুতন্ত্রকে কি বলা হয়? নদ নদীর বাস্তুতন্ত্রকে বলা হয় লেন্টিক। তারপর 35, ইকোলজিক্যাল নিচ হলো ড্যাশ। ইকোলজিক্যাল নিচ হলো উদ্ভিদ এবং প্রাণীর সহাবস্থান। সঠিক উত্তর হলো অপশান সি। তারপর 36 অর্থাৎ 36-এর দাগে রয়েছে, ভারতবর্ষে বর্তমানে ইকোজোনের সংখ্যা কতগুলি? ভারতবর্ষে বর্তমানে ইকোজোনের সংখ্যা কিন্তু 66। তারপর ইকোসিস্টেমে সকল শক্তির উৎস কী? সকল শক্তির উৎস হলো অপশান সি সূর্য। তারপর 38-এ রয়েছে, ড্যাশ হলো জৈব কারখানা। সঠিক উত্তর হলো মাটি। তারপর 39-এ প্রত্যেকটি বাস্তুতন্ত্রে জীব ও জড়ের আন্তঃসম্পর্ক সর্বদা ড্যাশ হয়। আন্তঃসম্পর্ক কিন্তু সর্বদা উভয়মুখী হয়। 40-এর দাগে রয়েছে, আধুনিক বাস্তুবিদ্যার জনককে? আধুনিক বাস্তুবিদ্যার জনক কিন্তু ইপিওডাম। তো তোমাদের জন্য এই 40টা এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউগুলো তোমরা ভালো করে করবে এবং আমার যে পিডিএফটি দেওয়া রইল ওই পিডিএফটি কিন্তু ডাউনলোড করে খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। যারা এই সংক্রান্ত অর্থাৎ প্রথমের যে টপিকটি রয়েছে এই টপিক সংক্রান্ত ডিটেলসে ভিডিও চাও অবশ্যই কমেন্টে কমেন্ট করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।